শুরুতেই জানিয়ে দেব উত্তর ইসরায়েলে ১.৫ শতাধিক রকেট ব্যারেজ উড়িয়ে দিল হিজবুল্লাহ। জানিয়ে দেব যুদ্ধবিরতির প্রস্তাবে যেসব শর্ত দিয়েছে হামাস। এদিকে ইউক্রেনের নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল ও হামাস। সর্বশেষ রয়েছে যুদ্ধের সমাপ্তির শর্তে পুতিনের সঙ্গে কোনো আপোষ নয় বলছে জেলেনস্কি। উত্তর ইসরায়েলে ১.৫ শতাধিক রকেট ব্যারেজ উড়িয়ে দিল হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উত্তর ইসরায়েলে ১.৫ শতাধিক রকেট ব্যারেজ উড়িয়ে দিয়েছে। ইসরায়েলের আরবি রেডিও এই তথ্য জানিয়েছে। সূত্রটি বলেছে, সকালে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে মেরন এলাকায় ৭০টি গাড়ি সহ মোট ১.৫ শতাধিক রকেট ব্যারেজ ধ্বংস করা হয়েছে। এই ঘটনায় হিজবুল্লাহ দায় স্বীকার করেছে। তারা বলেছে, গত বছরের অক্টোবরে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর নিহত হওয়া জ্যেষ্ঠ হিজবুল্লাহর কমান্ডার তালেব আবদুল্লাহকে হত্যা করার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে। এই হামলার সময় সাফেদ ও টাইবেরিয়াসে শহরগুলোতে সাইরেন বেজেছিল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলে বাজানো সাইরেন অনুসরণ করে লেবানন থেকে আনুমানিক ৯০টি প্রজেক্টাইল ক্রসিং শনাক্ত করা হয়েছিল। কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছিল আর অন্যান্যগুলো উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত এনেছিল। ফলস্বরূপ বেশ কয়েকটি এলাকায় আগুন লেগে যায়। বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, হিজবুল্লাহর হামলার মাধ্যমে একটি খোলা জায়গায় আগুন লেগে গিয়েছিল। সেটি নেভানোর জন্য কাজ চলমান রয়েছে। তবে এই ঘটনায় ম্যাগেন ডেভিড অ্যাডাম ঘোষণা করেছেন যে তারা এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পায়নি। যুদ্ধবিরতির প্রস্তাবে যেসব শর্ত দিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবে জবাব দিয়েছে হামাস। এতে কিছু কিছু শর্ত দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। মঙ্গলবার রাতে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে পাঠানো ওই জবাবে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো হলো, প্রথম শর্ত, স্থায়ী যুদ্ধবিরতি কবে হবে সেই তারিখ আগেই নির্ধারণ করে দিতে হবে। তাদের বক্তব্য, স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে, এরপর কথিত আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো হবে, এমন কোনো কিছু তারা মানবে না। হামাস বলছে, গাজা থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে। এমনকি গাজা ও মিশরের সীমান্তবর্তী রাফা থেকেও ইসরায়েলি সেনাদের সরে যেতে হবে। সংগঠনটির শর্ত, যুদ্ধ শেষ হওয়ার পর গাজাকে পুনর্গঠিত করে দিতে হবে এমন নিশ্চয়তা দিতে হবে। দখলদার ইসরায়েলি হামলায় গাজায় বেশিরভাগ বাড়িঘর ভেঙে গেছে। এখন সেগুলোতে মানুষের বসবাস করা সম্ভব নয়। এছাড়া ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের ব্যাপারেও শর্ত দিয়েছে হামাস। তারা বলেছে, ইসরায়েলের কারাগারে যেসব হাই প্রোফাইল বন্দী রয়েছে তাদের মুক্তি দিতে হবে। এর আগে এক্ষেত্রে ইসরায়েলের কোনো আপত্তি থাকতে পারবে না, যার অর্থ হামাস যে বন্দীকে চাইবে সেই বন্দীকেই মুক্তি দিতে হবে। এদিকে হামাসের এসব দাবি ইসরায়েল প্রত্যাখ্যান করতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। কারণ ইসরায়েলিরা এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল সেটি থেকে হামাস প্রধান বিষয়গুলো পরিবর্তন করে ফেলেছে। এদিকে ইউক্রেনের নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে আরেকটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ঊর্ধ্বতন প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা অংশীদারদের সঙ্গে কূটনৈতিক বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সপ্তাহের শুরুতে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবেদন করার পর এমন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সিদ্ধান্তের খবর আসল। জেলেনস্কি সম্প্রতি পূর্ব খার্কিভ অঞ্চলকে রক্ষা করার জন্য আরও অনেক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেখানে রাশিয়া সম্প্রতি নতুন করে আগ্রাসন চালাচ্ছে। মঙ্গলবার বার্লিনের এক পুনর্গঠন সম্মেলনে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের উপর রাশিয়ার সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হল আকাশে তাদের আধিপত্য। রাশিয়ার বিমানের সাহায্যে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে, আর এটি তাদের সৈন্যদের স্থলভাগে অগ্রসর হতে সাহায্য করছে। তবে কবে নাগাদ এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে সে ব্যাপারে জানতে চাইলে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। এদিকে জাতিসংঘের কালো তালিকায় পড়ল ইসরায়েল ও হামাস। ইসরায়েলের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনী, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস, ইসলামিক জিহাদ ও সুদানের বিরোধী দলগুলোর নাম জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 2023 সালে শিশুদের উপর করা সহিংসতার দায়ে তাদের নাম তালিকাভুক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার শিশুদের বিরুদ্ধে লঙ্ঘন বিষয়ক অপরাধীদের একটি বৈশ্বিক তালিকায় তাদের নাম যুক্ত করেছে জাতিসংঘের মহাসচিব।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওই প্রতিবেদনে স্কুল ও হাসপাতালে হামলার জন্য ইসরায়েল এবং সুদানের সশস্ত্র বাহিনী এবং শিশুদের অপহরণের জন্য হামাস ও ইসলামিক জিহাদের নিন্দা করেছে গুতেরেসে। গত বছরের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে আধা সামরিক র্যাপিড রিপোর্ট ফোর্স। শিশুদের নিয়োগ ও ব্যবহার, ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতা এবং স্কুল ও হাসপাতালে হামলার জন্য তাদের নাম তালিকায় রাখা হয়। কিন্তু সশস্ত্র সংঘাতের জন্য গুতেরেসের দূত ভার্জিনিয়া গাম্বা সংকলিত একটি প্রতিবেদনে 6টি গুরুতর সহিংসতার কথা বলা হয়েছে। সেগুলো হলো হত্যা, বিকলাঙ্গ করা, যৌন সহিংসতা, অপহরণ, শিশুদের নিয়োগ ও ব্যবহার, সাহায্য প্রবেশের অস্বীকার এবং স্কুল ও হাসপাতালে হামলা। প্রতিবেদনটিতে বলা হয়েছে 2023 সালের সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে গুরুতর লঙ্ঘন বৃদ্ধি পেয়েছে 21% আর হত্যা ও বিকলাঙ্গের ঘটনা ঘটেছে 35%। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মিয়ানমার, সোমালিয়ার রাজধানী নাইজেরিয়া, সুদানে সর্বোচ্চ সংখ্যক গুরুতর লঙ্ঘনের ঘটনা নিশ্চিত করা হয়েছে। যুদ্ধের সমাপ্তির শর্তে পুতিনের সঙ্গে কোনো আপোষ নয় বলছে জেলেনস্কি। যুদ্ধের সমাপ্তির শর্তে রাশিয়ার সঙ্গে কোনো আপোষ হবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জার্মান পার্লামেন্টের ভাষণে এসব কথা বলেন জেলেনস্কি। ভাষণে জেলেনস্কি বলেন 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের সমাপ্তি হবে এমন কোনো শর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আপোষ করা হবে না। তিনি বলেন, পুতিন চুক্তির পরবর্তীতে হত্যা করা বেছে নিয়েছেন, তাই সমঝোতার সময় শেষ হয়েছে। আমরা এই শর্তে যুদ্ধের অবসান ঘটাবো। জেলেনস্কির ইউরোপীয় ইউনিয়ন পূর্ণ সদস্য হওয়ার বিষয়ে কিয়েভের আগ্রহের পুনরাবৃত্তি করেন জার্মান পার্লামেন্টের বিশেষ অধিবেশন। ইউক্রেনে 2022 সালের ফেব্রুয়ারিতে ইইউ এর সদস্য পদ পেতে আবেদন করেছিলেন। সেই সময় প্রার্থী হওয়ারও মর্যাদা দেওয়া হয়েছিল। সদস্য পদ নিয়ে গত বছরের ডিসেম্বরে ইইউ নেতারা সবুজ সংকেত দেন জেলেনস্কিকে। উল্লেখ্য, জেলেনস্কি জার্মানিতে দুদিনের ইউক্রেনের পুনরুদ্ধার সম্মেলনে যোগ দিয়েছিলেন, যেখানে 60টিরও বেশি দেশের নেতা এবং শীর্ষ কূটনৈতিকরা রয়েছেন। যেখানে জেলেনস্কি যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং ইইউতে যোগদানের এবং সংস্করণের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করার দিকে জোর দিচ্ছেন। মঙ্গলবার ঊর্ধ্বতন প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিমা অংশীদারদের সঙ্গে কূটনৈতিক বৈঠকের গুরুত্বপূর্ণ সপ্তাহের শুরুতে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আবেদন করার পর এমন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সিদ্ধান্তের খবর এসেছে। জেলেনস্কি সম্প্রতি পূর্ব খার্কিভ অঞ্চলের রক্ষা করার জন্য আরও অনেক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইছে এবং এর জন্য অনুরোধ জানিয়েছেন। সেখানে রাশিয়া সম্প্রতি নতুন করে আগ্রাসন চালাচ্ছে। বার্লিনের এক পুনর্গঠন সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউক্রেনের উপর রাশিয়ার সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধিপত্য।